যে সরকার এবং সরকারের স্বয়ং প্রধানমন্ত্রী দেশের জনগণের সাথে প্রতারণা করে সেই সরকারের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? আপনি সংসদে দাঁড়িয়ে বিদ্যুৎ ব্যবস্থাকে আপনি কোথায় নিয়ে গেছেন সেটা ঘোষণা করেছেন, যদিও এটা মূলত আপনি করেছেন আপনার অলিগারদের পকেটে ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ লক্ষ কোটি টাকা, জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা তুলে দেবার জন্য, রেন্টাল কুইক রেন্টাল পদ্ধতিকে জায়েজ করবার জন্য আপনি সংসদে দাঁড়িয়ে আপনি বিদ্যুৎ ব্যবস্থাকে আপনি কোথায় নিয়ে গেছেন সেই ঘোষণা করেছেন। সেই বিদ্যুৎ ব্যবস্থা আজকে কি অবস্থা? আমি গ্রামে খোঁজ নিয়ে দেখেছি, সেখানে এখন 12 থেকে 14 ঘন্টা লোডশেডিং হয় প্রতিদিন, এমনকি বর্ধিত করা হয়েছে। তিনি জানান প্রকল্পটিতে তাকে নিয়ে মোট 4 জন পিডি পরিবর্তন হয়েছে। 2025 সালের 30 জুন আসতে আসতে আমরা হয়তো জানতে পারবো এই প্রকল্পের মেয়াদ আরো 5 বছর বাড়ানো হয়েছে এবং খরচ বাড়ানো হয়েছে 3 গুণ। এভাবেই আসলে দেশটা চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার, প্রধানমন্ত্রীর ঘোষণার প্রায় 4 বছর পর আপনি 13টা জেলার 10টা শুধুমাত্র মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ স্থাপন করতে পেরেছেন। অথচ আপনি যখন স্টান্টবাজি করেছেন তখন কিন্তু আপনি ছাড় দেননি। স্টান্টবাজির সময় আপনি বলেছেন দেশের 64টা জেলার প্রত্যেকটা সরকারি হাসপাতালে 10টা করে আইসিইউর বেড থাকবে, অথচ সেখানে একটাও আইসিইউর বেড নাই। এরকম 32টা জেলা আছে। এরকম স্টান্টবাজি করে, জনগণের সাথে এরকম ভাওতাবাজি প্রতারণা করে এই সরকার চলছে। এবং সবচেয়ে দুঃখের বিষয়, সরকারের সর্বোচ্চ জায়গায় যিনি আছেন, সরকারের প্রধানমন্ত্রী, তিনিও শুধুমাত্র স্টান্টবাজি করে, ঘোষণা দিয়ে, তার মহানুভবতার পরিচয় দিয়ে সেখানেই তিনি ক্ষান্ত হচ্ছেন। এরপর সেটা, সেই প্রকল্পগুলো আসলে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা তিনি খোঁজখবর রাখছেন না, এটাও তো আসলে বলা যায় না। কারণ সরকারের পক্ষ থেকে বরাবরই বলার চেষ্টা করা হয় আমাদের প্রধানমন্ত্রী কখনো ঘুমান না, উনি খুব সামান্য 2-3 ঘন্টা ঘুমান এবং বাকি পুরোটা সময় সব কিছু উনি মনিটরিং করেন। যিনি মনিটরিং না করলে একজন প্লেয়ার সেঞ্চুরি করতে পারে না, বাংলাদেশ ক্রিকেট টিম একটা ম্যাচ জিততে পারে না তিনি যদি খেলা না দেখেন। তিনি দেখলে সেই ম্যাচ বাংলাদেশ জিতে যায়। তাহলে প্রধানমন্ত্রী নিশ্চয়ই সবকিছু মনিটরিং করছেন। তার মানে তিনি যে 4 বছর আগে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা 4 বছর পরে এসে যে মাত্র 13টা জেলায় 10টা মেডিকেল কলেজ হাসপাতালে যে স্থাপন করা হয়েছে আইসিইউ বেড, সে সম্পর্কে তিনি নিশ্চয়ই ওয়াকিবহাল, জানার কথা তার। কিন্তু তারপরেও স্টান্টবাজি কিন্তু থামছে না। আপনি বিদ্যুৎ দিতে পারছেন না, আপনি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখেছেন কারণ আপনার কাছে ডলার নাই। আপনি এই প্রকল্পটা করতে পারছেন না কারণ আপনার কাছে ডলার নাই, আপনি যন্ত্রপাতি আমদানি করতে পারছেন না। আবার সেটা আপনি স্বীকারও করেন না। আপনি বলেন ডলার ক্রাইসিস কেটে যাচ্ছে। শিল্প যদি ধ্বংস হয়ে যায়, আমাদের দেশের ব্যবসা বাণিজ্য যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আপনার ওই প্রকল্প দিয়ে আমি কি করব? আমার দেশের কি হবে প্রকল্প দিয়ে? যেখানে 30,000 কোটি টাকার প্রকল্প আপনি 1,30,000 কোটি টাকায় করবেন এবং 1 লক্ষ কোটি টাকা আপনি লুটপাট করবেন, ওই প্রকল্প দিয়ে আমি কি করব? যদি সেই প্রকল্প থেকে আমার ন্যূনতম উপকারটা যদি না হয়, তাহলে সেই প্রকল্প দিয়ে আমার তো কোনো লাভ নাই। আপনার কাছে তেল, গ্যাস, কয়লা আমদানি করার টাকা নেই, কিন্তু আপনি নতুন নতুন প্রকল্প করছেন এবং যে প্রকল্পগুলো রয়েছে, যেগুলো 2018 সাল পর্যন্ত যেগুলোর মেয়াদ ছিল সামিটের, সেটাকে আপনি প্রথম 2023 সাল পর্যন্ত বাড়িয়েছেন, এরপর আরো 5 বছর বাড়িয়েছেন এবং এগুলোকে বসিয়ে রেখে আপনি তাদের পকেটে টাকা তুলে দিচ্ছেন। কেন? সিঙ্গাপুরের শীর্ষ ধনী হবার জন্য? সিঙ্গাপুরে সামিট যদি শীর্ষ ধনী হয় আর তার ভেতর যদি আপনার কমিশন থাকে, সেটা দিয়ে দেশের জনগণের লাভ নাই। আর দেশের জনগণের সাথে এই স্টান্টবাজি করে আর কতদিন? জনগণের ভোট ছাড়া জোর করে ক্ষমতায় আছেন, এ কারণে যাচ্ছে তাই করতে পারছেন। কিন্তু যেদিন ওই চেয়ার থেকে চলে যেতে হবে, সেদিন এই প্রত্যেকটা হিসাব দিতে হবে। আপনি 30,000 কোটি টাকার প্রকল্প যে 1,30,000 কোটি টাকায় করেছেন, আপনি 10 টাকার প্রকল্প যখন 100 টাকায় করে আবার সেটা নিয়ে ফুটানি করেছেন। আপনি যে প্রকল্প 2018 সালে শেষ হবার কথা, সেটা 2023 সালে অর্ধেক শেষ করে আপনি যখন দেখিয়েছেন আমরা কত বড় বড় উন্নয়ন প্রকল্প করেছি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলেছি, এই প্রত্যেকটা বয়ানের হিসাব নেওয়া হবে। সুতরাং সাবধান হন। যদি এখন সাবধান হয়ে লাভ নাই, যেই জায়গায় আপনারা চলে গেছেন সেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। জনগণ ওই জায়গা থেকে আপনাদেরকে হটাবে, নিশ্চয় হবে। কিন্তু বেসরকারি হাসপাতালগুলোতে একটা আইসিইউ বেডে কি পরিমাণ খরচ, সেই ব্যাপারে নিশ্চয়ই আমাদের ধারণা আছে। একটা মধ্যবিত্ত পরিবার, নিম্ন মধ্যবিত্তের কথা বাদ দিলাম, একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষেও তার পরিবারের একজন সদস্যকে আইসিইউতে 10 দিন রাখা সম্ভব না। সেক্ষেত্রে আপনি একটা সরকারি হাসপাতালে একটা আইসিইউ বেড খুঁজবেন এবং তখন আপনাকে অপেক্ষা করতে হবে ওই আইসিইউতে এখন যারা আছেন তাদের মধ্যে কেউ মারা যায় কিনা। আপনি আপনার পরিবারের সদস্য যাতে আইসিইউ বেড পায়, কারণে এখন যিনি আইসিইউতে আছেন আপনি তার মৃত্যু কামনা করবেন। আপনি না চাইলেও হয়ে যাবে।
আপনি খুঁজবেন কে মারা গেছে, কোন বেডের রোগী মারা গেছে, আপনি সেখানে দৌড়াবেন। তার মানে আপনি আলটিমেটলি সাবকনশিয়াস মাইন্ডে তার মৃত্যু কামনা করছেন। এটা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি, এবং সেখানে আমাদের সরকার স্টান্টবাজি করে, এবং দুঃখের বিষয় সরকার প্রধান পর্যন্ত শুধুমাত্র স্টান্টবাজি করে জনগণের সাথে প্রতারণা করে। এভাবেই দেশটা চলছে। কারণ জনগণের ভোটের তো প্রয়োজন হয় না। 2014, 18, 24 জনগণের ভোট ছাড়া ক্ষমতা দখল করেছে। এই কারণে জনগণের জানমাল, জনগণের জীবন, স্বাস্থ্য ব্যবস্থা এগুলো নিয়ে তাদের কোনো চিন্তা নাই। সুতরাং সমাধান একটাই, দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং লড়াইয়ের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে হবে। গত 15 বছরে এই সরকার জনগণের ট্যাক্স ভ্যাটের যত টাকা খরচ করেছে, যত টাকা এই জনগণের নামে ঋণ নিয়েছেন, এই টাকায় আরো 10টা পদ্মা সেতু, আরো 10টা মেট্রো রেল, আরো 10টা এক্সপ্রেসওয়ে বানানো যেত। সারা দেশের সবগুলো মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে সবগুলো সরকারি হাসপাতালে অন্তত 10 থেকে 20 হাজার আইসিইউ কেন্দ্র স্থাপন করা যেত। কিন্তু জনগণের টাকা অলিগারদের পকেটে তুলে একদিন আপনাকে যেতে হবে। সারা পৃথিবীতেই অনেক স্বৈরাচার এসছে, এবং সেই স্বৈরাচারের পতন তো একদিন হয়েছে, এবং যখন পতন হয়েছে সেই পতনগুলো অনেক করুণ হয়েছে। এবং তারপর যখন আপনার জনগণের সামনে হিসেব দিতে হবে, সে সময় আপনি বুঝতে পারবেন কতটা লুটপাট, জনগণের টাকা কিভাবে আপনারা লুটপাট করেছেন। আমি একটা রিপোর্ট পড়ি। অর্ধেক জেলায় নেই আইসিইউ সেবা, হাহাকার। সম্প্রতি প্রবাসী রহিম শেখের মুমূর্ষ মার আইসিইউ সাপোর্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করেন। সেখান থেকে জানিয়ে দেওয়া হয় নির্ধারিত আইসিইউ সিটের বিপরীতে লম্বা সিরিয়াল রয়েছে, ফলে বাধ্য হয়ে রোগীর স্বজনরা বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে শেষ পর্যন্ত বৃদ্ধাকে বাঁচানো গেল না। দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন প্রায় 2500-এর বেশি রোগী ভর্তি থাকে এই হাসপাতালে। ভর্তি থাকা এবং বহির্বিভাগের রোগীদের মধ্যে অনেকেরই আইসিইউ দরকার হয়। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের ভরসাস্থল এই হাসপাতালে আইসিইউ বেড আছে মাত্র 20টি, এর মধ্যে 2-1টি প্রায় নষ্ট থাকে। দেশে আরই নেই। তার মানে সামনের দিনগুলোতে এই লোডশেডিং এর পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াবে? এবং সরকার তো এখন গত বছর থেকে ঘোষণা দিয়ে লোডশেডিং করছে। আমরা যারা ঈদে বাড়ি যাচ্ছি, যারা গ্রামে যাচ্ছি কিংবা মফস্বল শহরগুলোতে ফিরছি, তারা বুঝতে পারবো বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা আসলে এখন কোথায়। এই সরকার শুধুমাত্র জনগণের সাথে প্রতারণা করতে পারে। সরকারের প্রধানমন্ত্রীও শুধুমাত্র জনগণের সামনে স্টান্টবাজি করতে পারেন, কিন্তু বাস্তবত কার্যকর কোনো পদক্ষেপ তারা নিতে পারে না। কারণ তাদের প্রত্যেকটা পদক্ষেপ মানেই হচ্ছে লুটপাট। আপনি মেট্রো রেলের কথা বলেন, আপনি এক্সপ্রেসওয়ের কথা বলেন, আপনি পদ্মা সেতুর কথা বলেন, একজন রোগী যখন অসুস্থ হয়ে তার যখন আইসিইউর প্রয়োজন হবে, তখন তিনি কি পদ্মা সেতুতে গিয়ে তার আইসিইউর সেবা নেবেন? তিনি কি মেট্রো রেলে চড়ে তার চিকিৎসা করাবেন? আপনি অবশ্যই এই মেগা প্রকল্পগুলো করতে পারেন, কিন্তু আমরা 10 টাকার প্রকল্প 100 টাকায় চাই না। কারণ ওই 90 টাকাও আমার, আমি আমার টাকা আপনার হাতে তুলে দেব না, আপনাকে চুরি করার ব্যবস্থা করে দিতে চাই না। আমি অবশ্যই চাই মেট্রো রেল হোক। 10 টাকার মেট্রো রেল যদি 10 টাকায় হয়, তাহলে আমি আপনি যে খরচ করেছেন তাতে 10টা মেট্রো রেল তৈরি করতে পারবো, এবং সেই টাকা দিয়ে আমি মেট্রো রেল না তৈরি করে আরো সারা দেশে প্রত্যেকটা সরকারি হাসপাতালে আমি আইসিইউর ব্যবস্থা করতে পারবো। আমি আপনার লুটপাটের জন্য আমার কষ্টের টাকা ট্যাক্স এবং ভ্যাট হিসেবে আপনার হাতে তুলে দেই না। আপনি 30,000 কোটি টাকার প্রকল্প করেছেন 1,30,000 কোটি টাকায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে নাকি আরেকটা বিদ্যুৎ কেন্দ্র করবেন একই জায়গায়। তার মানে আবারও ওই 30,000 কোটি টাকার প্রকল্প আপনি করবেন 1,30,000 কোটি টাকায়। এই 1 লক্ষ কোটি টাকা আমার টাকা, দেশের জনগণের টাকা, এটার হিসাব আপনাকে দিতে হবে না। আমরা তো এই প্রকল্প চাই না। আপনি এই প্রকল্প করে লাভ কি? আমার ঘরে যদি বিদ্যুৎ না থাকে, আমি যদি বিদ্যুৎ না পাই, কলকারখানায় যদি বিদ্যুৎ না পাই, আমার শিল্প প্রতিষ্ঠানগুলো যদি ধ্বংস হয়ে যায়, আমাদের দেশে এই ধরনের ফাজলামোগুলো আপনি জনগণের সাথে সব সময় করে যাচ্ছেন, কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন। অথচ এর মধ্যে আপনি যেখানে কয়লা আমদানি করতে পারেন না, গ্যাস আমদানি করতে পারেন না, আপনি তেল দিতে পারেন না, জন্য আপনার বিদ্যুৎ কেন্দ্রগুলো বসে থাকে, সেই সময় আপনি নতুন করে আরো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা বলছেন। কারণ এই সমস্ত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলেই তো লুটপাটের সুযোগ তৈরি হয়। 30,000 40,000 কোটি টাকার প্রজেক্ট আপনি 1,30,000 কোটি টাকায় নিয়ে যেতে পারেন।
তখন আপনার অলিগারদের পকেট ভরে এবং সেখানে আপনাদের কমিশনগুলো বাড়তে থাকে। এভাবেই দেশটা চলছে। আপনার বিদ্যুৎ নাই, গ্যাস নাই, কয়লা নাই, বিদ্যুৎ কেন্দ্রগুলো বসে আছে সরকারের অলিগারদের পকেটে, বিদ্যুৎ কেন্দ্রগুলো বসিয়ে রেখে তাদের পকেটে টাকা চলে যাচ্ছে। এ কারণে এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নাই। নতুন করে আরো প্রকল্পের কথা বলা হচ্ছে, কারণ প্রকল্প হলেই লুটপাটের সুযোগ তৈরি হয়। আপনি নতুন করে পদ্মা সেতু, মেট্রো রেল, আপনি এক্সপ্রেসওয়ে করেছেন, আরো এরকম প্রকল্প আপনি কন্টিনিউয়াসলি করতে থাকছেন, কারণ এই প্রকল্পগুলো করলেই আপনার পকেট ভরে। কিন্তু জনগণের জীবন বাঁচানোর জন্য যে প্রকল্পগুলো নেওয়া দরকার, যেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে করা দরকার, সেগুলোর ব্যাপারে আপনাদের ভ্রুক্ষেপ নেই। হয়তো সেখানে পয়সা কম, সেখান থেকে হয়তো লুটপাটের সুযোগ কম, যেহেতু মেগা প্রকল্পে মেগা লুটের সুযোগ আছে, কারণ আপনি মেগা প্রকল্পের দিকে ঝুঁকছেন, কিন্তু জনগণের জীবন বাঁচানো নিয়ে আপনার কোনো চিন্তা নাই। আমরা একবার চিন্তা করে দেখি তো, আমাদের বাবা মা, ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন কেউ যখন এরকম একটা পরিস্থিতিতে পড়বে, যখন তার একটা আইসিইউ বেডের প্রয়োজন, আইসিইউ সেবা সাধারণ মানুষের নাগালের বাইরে, এখনো অনেক মুমূর্ষু রোগী প্রয়োজনে হাসপাতালে আইসিইউর সাপোর্ট পায় না। হাসপাতালগুলোয় আইসিইউর অভাব প্রকট আকারে ধরা পড়ে করোনাকালে। আইসিইউতে শয্যা পাওয়ার জন্য সেখানে থাকা কারো মৃত্যু অথবা সুস্থ হয়ে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে হয় অন্য রোগীদের। নতুন যে রোগী ভর্তি হতে চাইছেন, আইসিইউ বেড চাইছেন, তিনি অন্য রোগীর মৃত্যু কামনা করেন যে আইসিইউতে থাকা একজন রোগী যদি মারা যায়, তাহলে আমি হয়তো বা সিরিয়ালে যদি প্রথমে থাকি, তাহলে আমি তার বেডটা পাবো। এটা বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা। অথচ এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমাদের প্রধানমন্ত্রীকেও আমরা কত স্টান্টবাজি করতে দেখেছি। করোনার দৌরাত্ম্য কমলেও আইসিইউর অভাব আবার বোঝা যায় গত বছর ডেঙ্গুর প্রকোপের সময়। 3 বছর আগে প্রতিটি জেলা হাসপাতালে একটি করে নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 43টি জেলা হাসপাতাল ও 10টি মেডিকেল কলেজ হাসপাতালে 10 শয্যার আইসিইউ চালুর একটি প্রকল্প গ্রহণ করা হয়। তবে এখনো সেসব হাসপাতালে কোনো আইসিইউ সেবা চালু হয়নি। সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মানবজমিনকে জানান, 13টি জেলায় 10টি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ স্থাপন করা হয়েছে, বাকিগুলোতে কাজ চলছে। 13টি জেলায় 10টি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ স্থাপন করা হয়েছে। অথচ প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন দেশের প্রত্যেকটা সরকারি হাসপাতাল, শুধুমাত্র মেডিকেল কলেজ হাসপাতাল না, প্রত্যেকটা সরকারি হাসপাতালে 10 শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হবে। অথচ সেখানে মাত্র 13টা জেলায় 10টা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি হাসপাতালে মোট শয্যার 10% আইসিইউ থাকতে হবে। বাংলাদেশের হাসপাতালগুলোতে আইসিইউ যেন সোনার হরিণ। দেশের 64 জেলার মধ্যে 32টি সদর হাসপাতালে আইসিইউ নেই। 64 জেলার মধ্যে 32টি, ঠিক 50%। করোনাকালে আইসিইউর জন্য যখন দেশ জুড়ে হাহাকার, তখন 2020 সালের 2রা জুন দিতে জনগণের টাকা লুটপাট করতে এই সরকার যে প্রকল্পগুলো গ্রহণ করেছে, সেই প্রকল্পগুলো আবার তারা চালাতে পারছে না, সেগুলো শেষ হচ্ছে না, টাকাগুলো লুটপাট হয়ে যাচ্ছে। সুতরাং যে কথাটা বলছিলাম, সমাধান একটাই, এবং সেই সমাধানের পথে আমাদের আসতে হবে। জনগণের